ওয়েলকাম টু মাই ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। আজকের ক্লাসে আমরা একটি দেশের অর্থনীতিতে কিভাবে দাম স্তর নির্ণয় করে এবং অর্থের মূল্য পরিমাপ করা যায় এই বিষয়ে জানবো। দেশের অর্থনীতিতে বিহিত মুদ্রার পরিমাণ 100 একক এবং বিহিত মুদ্রার প্রচলন গতি 20 একক। পূর্বে যেটা দেওয়া ছিল সেটাই আছে, কিন্তু যোগ হয়েছে কি ব্যাংক অর্থের পরিমাণ 500 একক এবং ব্যাংক অর্থের প্রচলন গতি 10 একক এবং বাণিজ্যের পরিমাণ কত 1000 একক হলে মানে বাণিজ্যের পরিমাণ কি পূর্বেরটাই দেওয়া আছে, কিন্তু শুধুমাত্র যোগ হয়েছে কি ব্যাংক অর্থের পরিমাণ এবং ব্যাংক অর্থের প্রচলন গতি। একই প্রশ্ন চাওয়া হয়েছে দাম স্তর ও অর্থের মূল্য নির্ণয় করো। এই দ্বিতীয় প্রশ্নে যেহেতু ব্যাংক অর্থের পরিমাণ এবং ব্যাংক অর্থের প্রচলন গতি যোগ হয়েছে, শুধুমাত্র এখানে একটু সংযোজন করতে হবে। ক্লিয়ার? কিরকম সংযোজন করতে হবে আমরা সবসময় মনে রাখবো। আরভিং ফিশারের মূল সূত্রটা কিন্তু এই যেটা পিটি ইজ ইকুয়াল টু এমবি, এটার সাথে সংযোজন কি হবে আমরা এই সূত্রটাই ব্যবহার করব, জাস্ট একটু সংযোজন করব এবং সেটাকে বলা হয় সম্প্রসারিত। আমরা এটাই ভাবে লিখব পি টি ইজ ইকুয়াল টু এম বি। পূর্বেরটা প্রথমে লিখব, তারপরে কি লিখব প্লাস এম প্রাইম বি প্রাইম, এই কথাটা লিখব। ক্লিয়ার? অর্থাৎ আমরা যে এখানে দেখেন পি দিয়ে কি দাম স্তর, টি দিয়ে কি লেনদেনের পরিমাণ, এম দিয়ে কি বিহিত মুদ্রার পরিমাণ, বিহিত মুদ্রার প্রচলন গতি। এখন ওই যে ব্যাংকেরটা শুধু যোগ হয়েছে না, তাহলে ব্যাংকের তো মুদ্রাই তো যোগ হয়েছে। প্রথমে কি যোগ হয়েছে ব্যাংক অর্থের পরিমাণ। এই মুদ্রা আর অর্থ তো একই জিনিস, তাহলে ব্যাংক অর্থের পরিমাণ কত 500, তাহলে ব্যাংক আগের মুদ্রার পরিমাণ কত ছিল এম, তাহলে ব্যাংকেরটা হয়ে যাবে কি এম প্রাইম। তাহলে এই যে ব্যাংক অর্থের প্রচলন গতিও কি এই বিধি প্রকাশ হবে, কিন্তু এখানে শুধু যোগ হবে কি প্রাইম। এছাড়াও আমরা আরেকটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে এরকম যে আমরা এটা লিখতে পারি পি টি ইজ ইকুয়াল টু এম বি প্লাস এই প্রাইম যদি আমি না ব্যবহার করি এম ওয়ান বি ওয়ান, এই কথাটাও লিখতে পারি। আমরা যদি মনে করি যে প্রাইম ব্যবহার করবো না, তাহলে কি ব্যবহার করতে পারি ওয়ান। তাহলে এইগুলো কার ক্ষেত্রে যোগ হবে ব্যাংক অর্থের ক্ষেত্রে। আমরা সবসময় মনে রাখবো ব্যাংক অর্থের ক্ষেত্রে আমরা প্রাইম অথবা ওয়ান ব্যবহার করতে পারি। আর পূর্বের যতটুকু ছিল যে এতটুকু, এটা সম্পূর্ণ কি ফিশারের বিনিময় সমীকরণের প্রাথমিক যে পর্যায়টা ছিল। আর যদি ব্যাংক অর্থের পরিমাণ যোগ হয় তাহলে আমরা হয় প্রাইম ব্যবহার করবো নাহলে ওয়ান ব্যবহার করবো, যে কোনো একটা সূত্র তখন ব্যবহার করলে হবে। এখন খেয়াল করেন এই 2 নম্বর প্রশ্ন যদি বিবেচনায় আনি তাহলে কোন সূত্রটা হবে? প্রথমে যে ব্যবহার করছে এই সূত্র হবে নাকি এখান থেকে সূত্রটা হবে? এই গুড, তাহলে এখান থেকে যে কোনো একটা, যদি আমি প্রাইম ধরি প্রাইম দিব, আর যদি ওয়ান ধরি তাহলে নিচেরটা লিখবো। দ্বিতীয় প্রশ্নের জন্য তাহলে আমরা এখানে লিখতে পারি যে উদ্দীপক হতে প্রাপ্ত। প্রথমে বিহিত মুদ্রার পরিমাণ, বিহিত মুদ্রার পরিমাণ এম দিয়ে প্রকাশ করেছিলাম 1000। বিহিত মুদ্রার প্রচলন গতি ভি দিয়ে প্রকাশ করেছিলাম 20 একক। পরবর্তীতে যেহেতু ব্যাংক মুদ্রা যোগ হয়েছে তাহলে আমরা লিখব ব্যাংক অর্থের পরিমাণ। ব্যাংক অর্থের পরিমাণ যেহেতু এটা এম দিয়ে প্রকাশ করেছি, এটাও এম দিয়ে প্রকাশ করব। আমরা এখানে প্রাইম ব্যবহার করব শুধু। ব্যাংক অর্থের পরিমাণ 500 একক দিয়েছিল, 500 একক। ব্যাংক অর্থের প্রচলন গতি, প্রচলন গতিকে আমরা কি দিয়ে প্রকাশ করছি বি দিয়ে, তাহলে ব্যাংক অর্থেরটা বি প্রাইম দিয়ে ব্যবহার করব 10 একক। এবং পরবর্তীতে ওখানে লেখা আছে বাণিজ্যের পরিমাণ। আমরা জানি বাণিজ্য এবং লেনদেন একই বিষয়, তাহলে আমরা লিখব এবং বাণিজ্যের পরিমাণ, বাণিজ্যের পরিমাণ টি দিয়ে প্রকাশ করি টি ইজ ইকুয়াল টু 1000 একক। আমরা বরাবরের মতোই লিখব, আমরা জানি ফিশারের বিনিময় সমীকরণ ফি টি ইজ ইকুয়াল টু এম বি। শুধুমাত্র এখানে ফি টি ইজ ইকুয়াল টু এম বি লিখবো না, যেহেতু এখানে এম প্রাইম এবং বি প্রাইম যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে যেহেতু ব্যাংক অর্থের পরিমাণ এবং ব্যাংক অর্থের প্রচলন গতি যোগ হয়েছে, তাহলে আমরা এখানে যোগ করে দিব এম প্রাইম বি প্রাইম। এখন আমরা দাম স্তর নির্ণয় করব ফি ইজ ইকুয়াল টু এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম বাই টি। মান বসিয়ে দেই, এম এর মান ছিল কত 1000, 1000 ইন্টু বি এর মান 20 প্লাস এম প্রাইমের মান হচ্ছে 500 ইন্টু বি প্রাইমের মান হচ্ছে 10, টি এর মান 1000। আমরা যদি এখন গুণ করে দেই, যদি 1000কে 20 দিয়ে গুণ করি 20,000, 500কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 5000 ভাগ 1000। এখন যদি যোগ করি 20,000 আর 5000, 25,000 ভাগ 1000। কাটা করলে 3টা শূন্য বাদ যায়, তাহলে থাকে 25। অতএব পি ইজ ইকুয়াল টু 25। নির্ণেয় দাম স্তর 25 টাকা। এখন এই যে পি এর মান পেয়েছি, এখন এখান থেকে কি করা যায় অর্থের মূল্য নির্ণয় করা যায় না? তাহলে আমরা লিখবো অর্থের মূল্য। অতএব অর্থের মূল্য, অর্থের মূল্যকে আমরা বিএম দিয়ে প্রকাশ করি, বিএম ইজ ইকুয়াল টু 1/ফি। তাহলে 1/ফি এর মান কত পেয়েছে এখানে 25।
এখন আমরা 1 কে যদি 25 দিয়ে ভাগ করি 0.04, অতএব বিএম ইজ ইকুয়াল টু 0.04। তাহলে আমরা লিখে দেবো অতএব নির্ণয় অর্থের মূল্য 0.04 টাকায় প্রকাশ করছি, যেহেতু টাকা। এখন খেয়াল করেন, এই যে দাম স্তর পেয়েছি এবং দাম স্তরের সাপেক্ষে কি অর্থের মূল্য আমরা নির্ণয় করেছি, এটাকে এখন আমরা চিত্রের মাধ্যমে দেখাইতে পারি না? তাহলে আমরা সংক্ষেপে চিত্রের মাধ্যমে এখন দেখাবো, পরবর্তীতে আমরা বিস্তারিত শিখবো পরবর্তী ক্লাসে। তাহলে চিত্রটা কিরকম হতে পারে খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। প্রথমে আমরা একটা লম্ব অক্ষ নিব, আর একটা কি অক্ষ নিব? ভূমি অক্ষ নিব বরাবরই। মূলবিন্দু কি? শূন্য ধরবো। ক্লিয়ার? এখন সব সময় এই ভূমি অক্ষে কি থাকবে জানেন? এই দাম স্তর থাকবে। ক্লিয়ার এতটুকু? যখনই দাম স্তর এবং অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক দেখাবো, দাম স্তর থাকবে কোন দিকে? ভূমি অক্ষে। হ্যাঁ, তাহলে লিখবেন এদিকে শিখে দাম স্তর। তাহলে এদিকে থাকবে কি? দাম স্তর, পি দিয়ে প্রকাশ করি। আর অর্থের মূল্যকে লম্ব অক্ষে লিখবো। অর্থের মূল্যকে কি দিয়ে প্রকাশ করি? বি এম দিয়ে প্রকাশ করি, তাই না? তাহলে লিখলাম। এখন খেয়াল করেন, আমরা জানি তো যে অর্থের মূল্যের সাথে দাম স্তরের সম্পর্ক কি? বিপরীত। আর বিপরীত সম্পর্ককে আমরা কি? বাম থেকে ডান দিকে নিম্নগামী রেখা দ্বারা প্রকাশ করি। তাহলে এখন আমরা কি করব? বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা রেখা অঙ্কন করব। ক্লিয়ার? এখন এতটুকু? এখানে মনে করেন প্রথমে আমি এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা হচ্ছে এরকম। এই যেহেতু এদিকে পি, তাহলে এটা P1 ধরলাম। এখানে একটা রেখা অঙ্কন করলাম, যেহেতু এটা বিএম, তাহলে BM1 ধরলাম। এটা এ বিন্দু দ্বারা নির্দেশ করলাম। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে প্রাথমিক দাম স্তর কত হলো? উ থেকে P1। তাহলে প্রাথমিক দাম স্তর UP1। এই দামে অর্থের মূল্য কত? উ থেকে BM1। তাহলে UBM1। তাহলে প্রাথমিক অর্থের মূল্য এটা। এবার খেয়াল করেন, পরবর্তীতে দাম স্তর বৃদ্ধি পেয়ে যখন ডান দিকে যায়, মনে করেন এখানে আসছে দাম স্তর বৃদ্ধি পেয়ে, তাহলে এই বরাবর উঠলাম, এখানে একটা বিন্দু বি, এই বরাবর যদি রেখা অঙ্কন করি তাহলে BM, এটা 2, তাহলে এটা হচ্ছে P2। তাহলে দাম স্তর বৃদ্ধির কারণে কি অর্থের মূল্য কি নিচের দিকে চলে আসছে না? তাহলে অর্থের মূল্য কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে এখানে আমরা যদি আইডেন্টিফিকেশন করে দিই, দাম স্তর বৃদ্ধির কারণে কি অর্থের মূল্য হ্রাস পেয়েছে। ক্লিয়ার এতটুকু? তাহলে এই চিত্রের ব্যাখ্যাটা যদি আমি দেই, তাহলে প্রথমে কত ছিল? প্রাথমিক দাম ছিল UP1, এখন দাম কত? উ থেকে P2, তাহলে পরবর্তীতে দাম UP2। আর প্রাথমিক যখন দাম ছিল UP1, তখন অর্থের মূল্য কি ছিল? উ থেকে BM1। এখন দাম বৃদ্ধি পেয়ে যখন কি হয়েছে? UP2 হয়, তখন কি হয়? অর্থের মূল্য দেখেন, এখানে যান, তাহলে উ থেকে BM2 হয়, তাহলে UBM2। দেখেন বুঝতে পারছেন কিনা? আমি আবারও দেখাই, যখন দাম ছিল UP1, দেখেন তখন অর্থের মূল্য কি ছিল? এই বরাবর আমরা যাব, তাহলে উ থেকে BM1। পরবর্তীতে দাম বৃদ্ধি পেয়ে UP1 থেকে কি হচ্ছে? UP2, এই যে UP2, তখন এই বরাবর উঠবো, এখানে কি হয়েছে? BM2, তাহলে UBM2, তাহলে অর্থের মূল্য হচ্ছে UBM2। তাহলে এখানে দেখা যায় দাম স্তর বৃদ্ধির কারণে কি অর্থের মূল্য হ্রাস পায়, এই যে বিপরীত সম্পর্ক। তাহলে চিত্রের মাধ্যমে দেখানো যায় না? এখন যদি খেয়াল করেন, আমরা যদি এখানে দামের মাধ্যমে প্রকাশ করি, এই দামটা কত ছিল? প্রাথমিক দাম কত ছিল? 20 ছিল। তাহলে আমরা এখানে লিখলাম প্রাথমিক দাম কি ছিল? 20। আর এই দামটা কত হয়েছে পরবর্তীতে? 25। তাহলে যে 25, তাহলে এই 20-এর অর্থমূল্য কত ছিল? 0.05। এটার অর্থমূল্য কত ছিল? 0.04। তাহলে দেখেন, আমরা যদি দাম স্তর বৃদ্ধি করি তাহলে অর্থমূল্য হ্রাস পায়। এটা আমরা ABCD অর্থাৎ P1 P2 দিয়েও প্রকাশ করতে পেরেছি। আর পরবর্তীতে যখন আমরা এখানে নির্দিষ্ট দাম স্তর পেয়েছি, সেটা দিয়েও প্রকাশ করছি। দেখেন 0.05 বড় ছিল, পরবর্তীতে 0.04 অর্থাৎ কমে গেছে। এখানে আমরা বলতে পারি দাম স্তর বৃদ্ধির কারণে কি অর্থের মূল্য হ্রাস পেয়েছে। এই যে দাম স্তরের সাথে অর্থের মূল্য সম্পর্ক বিপরীত, এটাকে আমরা চিত্রের মধ্যে ব্যাখ্যা করতে পেরেছি না? এখন এখানে খেয়াল করেন, এই যে রেখাটা পেয়েছি, এই রেখাটা কিসের রেখা? এই অর্থমূল্যের সম্পর্ক। তাহলে অর্থের মূল্য সমান, এই অর্থের মূল্য আমরা কিসের মাধ্যমে পেয়েছি? দামের মাধ্যমে পেয়েছি না? তাহলে ফাংশন অফ কি? প্রাইস। তাহলে আজকের ক্লাসে আমরা কিভাবে দাম স্তর নির্ণয় করে এবং অর্থ মূল্য নির্ণয় করে এই বিষয়টি শিখতে পারলাম। শুধুমাত্র বিহিত মুদ্রা বা প্রচলন গতির মাধ্যমে নয়, যদি ব্যাংক অর্থ এবং ব্যাংক অর্থের প্রচলন গতিও দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে দাম স্তর এবং অর্থের মূল্য নির্ণয় করি আজকের ক্লাসে শিখতে পেরেছি। আশা করি ক্লাসটি সহজেই সকলে উপভোগ করেছ। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।